সভাপতি, উপস্থিত শুধু ফরিদপুর নয়, দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, শাইখুল হাদিস হযরত মাওলানা আকরাম আলী, শাইখুল হাদিস হযরত মাওলানা হেলাল উদ্দিন, হযরত মাওলানা আবুল হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরাম, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে সমবেত আমার প্রাণ প্রিয় কর্মী বাহারা, সর্বস্তরের তৌহিদি জনতা, ফরিদপুরের সর্বস্তরের জনগণ, আমি সর্বপ্রথম আজকের মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী নব্য ফেরাউনি গোষ্ঠী জালিম স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে নির্বিঘ্নে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সেই সঙ্গে আজকে আমি অত্যন্ত হৃদয় এবং মনের গহীন থেকে ব্যথাতুর হৃদয় নিয়ে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করছি গতকালকের বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের নির্মম ও বর্বরতার যে প্রতীক সংঘটিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি জেলা সহকারী প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম আলিফ রাহিমাহুল্লাহ এমন একজন তাজা প্রাণকে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের জঙ্গিবাদীরা নির্মমভাবে কুপিয়ে জবাই করে প্রকাশ্য দিবালোকে যেভাবে হত্যা করেছে, এই বর্বর হত্যাযজ্ঞের নিন্দা জানাই এবং এই জাতীয় হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উস্কানিমূলক সকল তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা বলতে কোনো দ্বিধা নেই, বিগত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এ বিপ্লব এবং এই অভ্যুত্থান এদেশের মানুষের বহু ত্যাগ, কোরবানি আর নজরানার মাধ্যমে অর্জিত হয়েছে। এখানে বহু অংশীজন রয়েছে বিপ্লবের। জালিম স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের জুলুম এবং অত্যাচারের স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের মানুষ, অত্যাচারে নিষ্পৃষ্ট হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সকল স্থাপনা, সকল প্রতিষ্ঠান, এমনকি গোটা বাংলাদেশের সকল অস্তিত্ব, বাংলাদেশের বিশ্ব দরবারে সমুজ্জ্বল যে ভাবমূর্তি, সব কিছুকে ম্লান করে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল। এই দীর্ঘ অত্যাচার, অবিচার এবং হত্যাযজ্ঞে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবচেয়ে বেশি যে শ্রেণী শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছে, শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হলো ইসলামী জনতা, এদেশের আলেম সমাজ। আমি সেই সকল বীর শহীদানদের সকলকেই আমি শ্রদ্ধা করে স্মরণ করি, যারা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের নানাভাবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজ নতুন ভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম
আহুত আল্লাহর নবীর ইজ্জত সংরক্ষণের ঈমানি দাবিতে সমবেত তাওহীদি জনতা রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায়, কেউ তাহাজ্জুদরত অবস্থায়, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাদেরকে বিনা কারণে উস্কানিমূলক ভাবে লক্ষ লক্ষ রাউন্ড গুলি নিক্ষেপ করে ঢাকার রাজপথ মতিঝিলকে, শাপলা চত্বরকে রক্তে ভাসিয়ে দিয়ে হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে, এদেশের ইসলাম প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, ইতিহাসে তার নজির বিরল। যদি 2013 সালে এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হেফাজতে ইসলামের আলেম সমাজের পাশে দাঁড়াতো, তাহলে বাংলার ক্ষমতার মসনদে শেখ হাসিনার মতো দানব তৈরি হতো না। সেই ঘটনার সূত্র ধরে বলতে চাই, 2013 সালের এই বর্বরতার পরেও, এই গণহত্যার পরেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সুশীল নামীয় যে শ্রেণী আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তারাই 2024 সালে শেখ হাসিনার দানবীয় হত্যাকাণ্ড পরিচালনা করবার জন্য পরোক্ষভাবে সহায়কের ভূমিকা পালন করেছে। সেই সূত্রে আজ আমি বলতে চাই, বিগত এপ্রিল মাসের 18 তারিখ এই ফরিদপুরের মধুখালীতে আশরাফুল ইসলাম খান এবং আসাদুল ইসলাম খান নামে আমার দুই মুসলিম যুবককে যেভাবে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে হত্যা করেছে, যদি তখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যথাযথ বিহিত করা হতো, যদি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে গতকালকের চট্টগ্রামের এই মর্মান্তিক আইনজীবী হত্যার ঘটনা ঘটতো না। গতকালকের এই ঘটনার পর আজ গোটা বাংলাদেশ হতবাক, বাংলাদেশের বিবেকবান মানুষ বা ক্রুদ্ধ। একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে, তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে। আমরা বহু আগেই সব সতর্ক করেছিলাম, ইসকনের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। এই ইসকনকে যদি, তাদের অগ্রযাত্রাকে যদি রুখে না দেওয়া যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ, এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে, সর্বোচ্চ আদালতের দিকে। এখনো ইসকনকে নিষিদ্ধ করা হয় নাই। আজ আমরা ফরিদপুরের গণসমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে, উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই তা করব। আমরা আপনাদেরকে ধৈর্যশীলতার, সহনশীলতার আহ্বান জানাই। আমরা দেশবাসীকে সে আহ্বান জানাতেই থাকব। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি, বিগত 15 বছর যাবৎ সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে, এমনকি ন্যূনতম প্রতিবেশী সুলভ যে সাধারণ সভ্যতা, সাধারণ যে স্বাধীনতা, সেই সভ্যতাকে লঙ্ঘন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভারত রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করে চলেছে।
15 বছর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রচ্ছন্ন মদদে শেখ হাসিনা জনগণের ভোটাধিকারকে খরণ করে নিয়েছে, ভোট ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে। সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নিজের দলীয় লোকদেরকে নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আসনকে পর্যন্ত কলঙ্কিত করেছে। প্রধান বিচারপতির চেয়ারে বসে শেখ হাসিনার লেসপেন্সাররা তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত। শেখ হাসিনার ইশারা ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোন রায় দিত না, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে সেরেছিল, প্রশাসনকে দলীয়করণ করেছিল। প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে বাংলাদেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো? এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী, যাদের দীর্ঘ ঐতিহ্য ছিল, ৭১-এর মুক্তিযুদ্ধ রণাঙ্গন থেকে যারা যাত্রা শুরু করেছিল, সেই পুলিশ বাহিনীকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে সে তার নিজস্ব দলীয় গুন্ডায় পরিণত করেছিল। আর এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটি যুদ্ধান্তিহী পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা। আমি অবাক বিস্ময়ে চিন্তা করি যে একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এভাবে আত্মঘাতী ভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে কিভাবে একজন মানুষ পরিণত করতে পারে। তারপরে চিন্তা করে দেখলাম, শেখ হাসিনার রাজনীতি নিয়ে স্টাডি করলাম, আমার কাছে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেল শেখ হাসিনার রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে 1970-এর জাতীয় নির্বাচনে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন। কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি সংবিধান চাপিয়ে দিয়ে ওয়াদা খেলাফি করেছিলেন, জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন। 72 থেকে 75 সাল পর্যন্ত 30,000 মায়ের কোল খালি করেছেন, বাংলার 30,000 দামাল সন্তানকে হত্যা করেছিলেন। 1971-এর স্বাধীনতার পর সর্বপ্রথম ক্রস ফায়ারের নামে সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে খুন এবং গুমের রাজনীতির সূচনা করেছিলেন। আর এই সব কিছুর প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তাকে 75 সালের 15ই আগস্ট। কিন্তু আমরা দেখলাম 1975-এর 15ই আগস্টে হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে, যেই জাতি যেই দেশ তার বাবা এবং তার পরিবারকে হত্যা করেছে, তিনি সেই দেশের কাছ থেকে, সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। সেই শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। 1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের কাছ থেকে, সে প্রতিশোধ নিয়েছে বাংলার জনগণের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানচিত্রের কাছ থেকে। সে এমন ভাবে প্রতিশোধ নিয়েছে, এমনকি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য, শেখ হাসিনা প্রতিশোধ নিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে। কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন। ছোট্ট একটা তথ্য, আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক, কতগুলো ব্যাংক, সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে, ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয়, আপনারা নিজেরাই ভুক্তভোগী। ব্যাংকগুলোতে গেলে 10,000 টাকার চেক পাস করবার সামর্থ্য নাই। কোটি টাকার ডিপোজিট আপনার, ব্যাংকে যাবেন, আপনাকে বলবে যে মাসে মাসে 50,000 টাকা করে নিয়ে যান। আপনি বলেন 1 কোটি টাকা যার ডিপোজিট, সে যদি প্রতি মাসে 50,000 টাকা করে নেয়, তার নাতিপুতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না। এই হলো দেশের
ব্যাংকিং সেক্টরের অবস্থা, অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আক্ষরিক অর্থে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে শেখ হাসিনা। কিভাবে করেছে? মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে। 30,000 কোটি টাকার নামে পদ্মা সেতু করে 20,000 কোটি টাকা পাচার করেছে। এভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে 2 গুণ 3 গুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের এখানে লক্ষ কোটি বাঙালিদের, প্রবাসী বাঙালিদের, ব্যবসায়ী বাংলাদেশের মানুষদের কষ্টার্জিত ঘাম ঝরানো অর্থ, যেটা দিয়ে দিনে দিনে দেশ এগিয়ে যাচ্ছিল, সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমি চিন্তা করি, একটা মানুষ, তাও বিধবা, একজন বিধবা নারীতে একটা ছেলে আর একটা মেয়ে আছে, এই ছেলে মেয়েকে আগে থেকে দেশের বাইরে সেটেল করেছে। আর একটা বোন ছিল, এই মহিলা প্রায় 80 বছরের কাছাকাছি, তার এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার এবং পাচার করবার প্রয়োজনটা কি ছিল? পরে আমার কাছে মনে হয়েছে, আসলে টাকার লোভে শেখ হাসিনা অর্থ পাচার করে নাই, সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বরং বাংলাদেশ যেন চিরদিন ভারতের করতলগত একটি অঙ্গরাজ্যের মতো থাকে, সেটাই ছিল শেখ হাসিনার রাজনীতির প্রধান কথা। সাথী ও বন্ধুগণ, এভাবে 15টা বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে নাই। আমার কাছে তো কথা স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তার কাছে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়াটাই ছিল অগ্রগণ্য। এভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের অর্থ ব্যবস্থা সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের চির উন্নতশীলকে ধুলায় মিশিয়ে দেওয়াই ছিল তার এবং তার প্রভুদের রাজনীতির মূল কথা। আজ শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবার প্রয়াস শুরু করেছে, বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিল তিল করে দানা বাঁধতে শুরু করেছে, বাংলাদেশ যখন আবার ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি ট্র্যাকে ওঠার চেষ্টা করছে, বারবার সেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এবং তার অভিভাবকরা, তার প্রভুরা দেশের সীমান্তের বাইরে থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে, দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করে আবার তারা ক্ষমতার মস্তদে ফিরে আসবার দিবাস্বপ্ন দেখছে। আমরা বলতে চাই পরিষ্কার, আজকে ভারতকে লক্ষ্য করে নাম নিয়েই আমাদেরকে কথা বলতে হয়। বিগত 6 মাসে অনেক চেষ্টা করেছো, বানের পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে তুমি পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছো। বাংলাদেশের মানুষ বন্যার পানিতে দাঁড়িয়ে তারা হাতে হাত থেকে আরো ঐক্যবদ্ধ হয়েছে। এবার তুমি ইসকন কেড়ে নিয়ে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাও। আমরা পরিষ্কার ভাষায় বলি, সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী যারা সম্প্রীতিতে বিশ্বাসী, আপনারা নিজ নিজ জায়গায় শান্তিপ্রিয় ভাবে থাকুন।